ছাত্রছাত্রীরা আমরা এর আগে তোমাদের পলিটিক্যাল সায়েন্স ক্লাস 9 এর রাষ্ট্রবিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার কনস্টিটিউশন ডিজাইন নিয়ে আমরা ডিসকাস করেছি, কিভাবে ভারতের সংবিধান রচিত হয়েছে। তো আজকে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে পার্টটা আলোচনা করব সেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, হোয়াট আর দ্য আইডিয়ালস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্যাট ডিক্লেয়ার ইন দ্য প্রিএম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতের সংবিধানের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনায় যে ভারতের সংবিধানের আদর্শ সুন্দরভাবে 5টি শব্দের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। প্রত্যেকটা সংবিধানের একটা প্রিএম্বল বা মুখবন্ধ বা একটা প্রস্তাবনা থাকে, তো আমাদের সংবিধানও রয়েছে সেটা। Actually, the preamble taken from the ideal of the USA, it was written by the first Prime Minister of Jawaharlal Nehru of India. যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আমাদের ভারতের সংবিধানের প্রস্তাবনা রচনা করেছিলেন এবং এটা আমেরিকার সংবিধানের অনুকরণে করা হয়েছিল। তো প্রিএম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিক্লেয়ার্ড ইন্ডিয়া অ্যাজ সভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। ভারতের সংবিধানে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয়েছে। এই যে এখানে আমরা সভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক যে 5টা আইডিয়াল আমরা পেয়েছি, প্রত্যেকটা যে শব্দের একটা স্পেসিফিক মিনিং রয়েছে, গুরুত্ব রয়েছে। তো আমরা ইন শর্ট আমরা এটা একটু ডিসকাস করব। অ্যাকচুয়ালি হোয়াট ডাজ দ্য টার্ম সভারেন মিনস? People have supreme right to make internal and external decision about our country. No external power can dictate over the government of India. ভারতের জনগণ ভারতের আভ্যন্তরীণ এবং পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে, কোনো বিদেশি শক্তি ভারতের সরকারকে পরিচালনা করতে পারবে না। অর্থাৎ এর অর্থ হচ্ছে আমরা স্বাধীন। সভারেন মিন্স আমরা আভ্যন্তরীণ এবং পররাষ্ট্রনীতি আমরা নির্ধারণ করব, সরকার স্বাধীনভাবে কাজ করবে, কারোর দ্বারা প্রভাবিত হবে না, অর্থাৎ ভারতবাসী স্বাধীন। দেন যেটা রয়েছে দ্বিতীয় আদর্শ, যেটা সেকেন্ড আইডিয়াল, যেটা সোশ্যালিস্ট। এখানে আমি একটু কথা বলবো যে অ্যাট দ্য বিগিনিং 1950-তে আমাদের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনে সোশ্যালিস্ট এবং সেকুলার এই দুইটি আইডিওলজি ছিল না। In 1976, by 42nd Amendment of the Indian Constitution, the ideal socialist and secular incorporated to the Indian Constitution. ভারতের সংবিধানে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার আদর্শ অন্তর্ভুক্ত করা হয়েছে। Why India is called a socialist country? তো actually what was the aim of Indian democratic socialism? কি বলা হয়েছে, তার মিনিংটা কি? Wealth of India is generated socially and should be shared equally by society. Government should regulate the ownership of land, industry and reduce socio-economic inequalities. এটা পরিষ্কার যে আমাদের দেশের যে সম্পদ রয়েছে সেটা সমানভাবে বন্টিত হওয়া উচিত এবং সরকার জমি এবং শিল্পের মালিকানা নিয়ন্ত্রণ করবে এবং আমাদের ধনী দরিদ্রের মধ্যে সামাজিক এবং অর্থনৈতিক যে বৈষম্য রয়েছে, দূরত্ব রয়েছে, সেটাকে ধীরে ধীরে কমিয়ে আনবে বাই দ্য মেকিং অফ পলিসি। তো এখানে আমাদের দেশের একটু অন্যরকম সিস্টেম, যে যারা উচ্চ হারে ইনকাম করছে তাদের কাছ থেকে ট্যাক্সের মাধ্যমে মানি কালেক্ট হচ্ছে, সেটা লয়ার যারা বিপিএল শ্রেণীভুক্ত আছে বা যারা গরিব রয়েছে তাদের কাছে পৌঁছে দিয়ে ধনী দরিদ্রের মধ্যে বৈষম্য কমানোর জন্য আমাদের কনস্টিটিউশন বিভিন্ন পলিসি এখানে প্রোভাইড করা আছে। দ্যাট ইজ দ্য সোশ্যালিস্ট আইডিয়া। তো সেকুলার আইডিয়া, it was also adopted in 1976 by 42nd Amendment. The social secular
So why India is called a secular state? So there is no official religion in India. The people of India are free to practice, profess any religion freely. ভারতের জনগণ ভারতের কোনো রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম নেই, অর্থাৎ রাষ্ট্র কোনো ধর্মকে প্রেফার করে না। ভারতীয় নাগরিকরা স্বাধীনভাবে নিজস্ব ধর্ম আচরণ অনুসরণ করতে পারবে। গভর্নমেন্ট শুড ট্রিটস অল দ্য বিলিফস অ্যান্ড প্র্যাকটিস উইথ ইকুয়াল রেসপেক্ট। সরকার প্রত্যেকটি ধর্মকে সমানভাবে সম্মান জানাবে। তো সমানভাবে সম্মান জানানোর অর্থ যে এখানে যে রিলিজিয়াস ইনস্টিটিউশনগুলিকে যখন ফাইন্যান্স করা হয় অ্যাকর্ডিং টু দ্য রেশিও অফ দ্য পিপল সেটা করা হয়। অর্থাৎ কাউকে 50,000, কোনো ধর্মের লোককে 50,000 টাকা দিলে সবাইকে 50,000 দিতে হবে এরকম নয়। মানে এটা করা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য রেশিও অফ দ্যাট রিলিজিয়াস গ্রুপ। সেই শ্রেণীর কত লোক আছে সেভাবে, বা রিলিজিয়াস ইনস্টিটিউশনগুলি কন্ট্রোল করার জন্য সরকারি আইন রয়েছে। ইচ্ছা করলে স্টেট গভর্নমেন্ট সেটাকে রেগুলেট করতেও পারে। তার জন্য আমাদের কনস্টিটিউশনে প্রভিশনস রয়েছে। ডেমোক্রেটিক মিনস দ্য পিপল অফ ইন্ডিয়া ইলেক্ট দেয়ার গভর্নমেন্ট and government answerable to the people. Government should run according to the basic rules of the constitution. ভারত সরকার এটা হেরিডিটারি কোনো গভর্নমেন্ট নয়, জনগণের দ্বারা নির্বাচিত সরকার হবে দেশ পরিচালনার জন্য। সেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে তার কাজের জন্য, এবং সার্টেন ইন্টারভেল অফ টাইম সরকার যেটা গভর্নমেন্ট মে বি চেঞ্জ বাই দ্য পিপল। দে আর অ্যান্সারেবল টু দ্য পিপল ফর দেয়ার অ্যাক্টিভিটিস। তারা তাদের কাজকর্মের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে, এবং সরকার কাজ করবে উইদিন দ্য লিমিটস, উইদিন দ্য জুরিডিকশন দ্যাট প্রোভাইডেড বাই দ্য কনস্টিটিউশন। সংবিধান প্রদত্ত আইনের মধ্যে দিয়ে সরকার পরিচালিত হবে। সরকারের অটোক্রেটিক অ্যাক্টিভিটিসের কোনো সুযোগ নেই। দ্যাট ইজ দ্য ডেমোক্রেসি। নেক্সট হচ্ছে রিপাবলিক। রিপাবলিক মিনস প্রজাতন্ত্র। The head of the state of our country is an elected person and not hereditary position like England. ইংল্যান্ডের রাজা বা রানীর মতো কোনো বংশানুক্রমিক কোনো পদের আমাদের হাইয়েস্ট পোস্ট যেটা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, হি ইজ অলসো এ ইলেক্টেড পারসন। ইনডাইরেক্টলি হি ইজ ইলেক্টেড বাই দ্য পিপল। তিনি ডাইরেক্টলি ইলেক্টেড হন না, ইনডাইরেক্টলি হন। আমাদের দেশের যে সর্বোচ্চ পোস্ট যেটা আমাদের প্রেসিডেন্টকে বলা হয়, কনস্টিটিউশনালি হাইয়েস্ট পোস্ট হোল্ড করেন আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তো সেটা কোনো বংশানুক্রমিক পদ হবে না। সেটা জনগণের দ্বারা অপ্রত্যক্ষভাবে তিনি নির্বাচিত হবেন এবং নির্দিষ্ট সময়ের জন্য। এ হচ্ছে আমাদের সংবিধানের মূল আদর্শ, যেটা প্রস্তাবনায় বলা হয়েছে। তো স্বাভাবিক কারণে আমাদের সংবিধান সভা 1946 সালে সংবিধান সভা প্রথম গঠন করা হয়েছিল। 1949 সালে 26শে নভেম্বর সংবিধান সভা কর্তৃক সংবিধান গৃহীত হয়েছে। 1950 সালের 26শে জানুয়ারি এই সংবিধান কার্যকরী হয়েছে, এবং সেই সংবিধানের প্রস্তাবনায় প্রিয়েম্বলে যে আমাদের ভারত রাষ্ট্রের আদর্শ এবং উদ্দেশ্য সুন্দরভাবে 5টি ওয়ার্ডের মধ্যে দিয়ে বর্ণনা করা হয়েছে। তো প্রত্যেকটা এই যে আদর্শ রয়েছে, আইডিয়ালগুলি রয়েছে, এগুলির উপর সেপারেট কোশ্চেন হতে পারে। তো ছাত্রছাত্রীরা আমরা মোটামুটি 2টি পার্টে ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে এবং দক্ষিণ আফ্রিকার একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশন কিভাবে অ্যাকসেপ্ট হলো আমরা এই চ্যাপ্টারে আমরা ডিসকাস করেছি। এখন যেই বিষয়টা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে কোশ্চেন্স। এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন কি কি হতে পারে। প্রথমত যেটা সেটা হচ্ছে হোয়াই ডু উই নিড কনস্টিটিউশন। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। হাউ ডেমোক্রেটিক কনস্টিটিউশন অ্যাকসেপ্টেড বাই দ্য সাউথ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকাতে কিভাবে ডেমোক্রেটিক কনস্টিটিউশন আসলো বা গৃহীত হলো সে সম্পর্কে কোশ্চেন হতে পারে। এছাড়া ভ্যালু অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের ভ্যালুর উপর কোশ্চেন হতে পারে। এগুলি তোমাদের 3 বা 5 মার্কসের কোশ্চেন হতে পারে।
এছাড়া আরো 3 মানের কোশ্চেন হতে পারে আমাদের প্রিএমবেলে যে আইডিয়ালগুলি ডিক্লেয়ার করা হয়েছে, হোয়াই ইন্ডিয়া ইজ কল্ড এ সভারেন কান্ট্রি, হোয়াই ইন্ডিয়া ইজ কল্ড এ সেকুলার কান্ট্রি, হোয়াই ইন্ডিয়া ইজ কল্ড এ সোশ্যালিস্ট কান্ট্রি, অ্যান্ড হোয়াই ইন্ডিয়া ইজ কল্ড এ রিপাবলিক কান্ট্রি। তো অ্যাজ এ হোল আমরা এখানে 5-7টা কোশ্চেন ডিসকাস করেছি এবং এগুলি আমি ইন ডিটেলস আলোচনা করেছি। হোয়াই ডু উই নিড কনস্টিটিউশন আমরা আলোচনা করেছি এবং কনস্টিটিউশনের যে আইডিয়ালগুলি আছে সেগুলি সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করেছি। তার অ্যাট এ গ্ল্যান্স এখান থেকে আমরা যে কনস্টিটিউশন ডিজাইন সেখান থেকে আমরা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকারের বিরুদ্ধে সংগ্রামের মধ্যে দিয়ে, দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের দলের যে লিডার নেলসন ম্যান্ডেলা দীর্ঘ 28 বছর জেলে থেকে তিনি যে আন্দোলন পরিচালনা করেছিলেন, শেষ পর্যন্ত সেই আন্দোলনের চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা সরকার 1994-এ ডেমোক্রেটিক কনস্টিটিউশন চালু করতে বাধ্য করেছিল। তারপরে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন জাস্ট প্রায়র টু দ্য ইন্ডিপেন্ডেন্স কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম করা হয়েছিল 1946। সেভারাল কমিটি ওয়াজ ফর্ম টু ফ্রেম দ্য কনস্টিটিউশন। 299 মেম্বার্স ছিল আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। রাজেন্দ্র প্রসাদ প্রেসিডেন্ট ছিলেন, ড্রাফটিং কমিটির প্রেসিডেন্ট ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ড্রাফটিং কমিটি drafted the constitution and submit to the constituent assembly. Constituent assembly it was accepted in 26 November 1949 and the constitution came into force 26 January 1950 and India became a republic. তো এটা হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। তো আমাদের সংবিধানে মূলত যেটা আরেকটা জিনিস রয়েছে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডেড 6 ফান্ডামেন্টাল রাইটস ফর ইটস সিটিজেন্স। আমাদের সংবিধান ভারতীয় জনগণের জন্য 6টি মৌলিক অধিকার ঘোষণা করেছে। বর্তমানে 6টি, ইন টাইম অফ 1950 তখন আমাদের 7টা মৌলিক অধিকার ছিল। রাইট টু প্রপার্টি, যেটা সংবিধানের যে সম্পত্তির অধিকার ছিল, সেটা 1978 by 44 amendment of the constitution it was removed from the fundamental rights. Now the people of India enjoy 6 fundamental rights. সেটা হচ্ছে রাইট টু ফ্রিডম, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু রিলিজিয়াস ফ্রিডম, তারপরে রয়েছে এডুকেশনাল অ্যান্ড কালচারাল রাইটস, এছাড়া রয়েছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। আর এই সমস্ত অধিকারগুলিকে সেফগার্ড করার জন্য আরো একটা মৌলিক অধিকার ঘোষণা করা হয়েছে, সেটা হচ্ছে দ্য কনস্টিটিউশনাল রাইট টু কনস্টিটিউশনাল রিমেডি। যে অধিকারগুলি দেওয়া হলো সেগুলিকে যদি নাগরিকরা ভোগ করতে না পারে তাহলে সমস্যা হবে। সেটাকে নিশ্চিত করার জন্য আমাদের 6 নম্বর যে মৌলিক অধিকার সেটাকে ঘোষণা করা হয়েছে। তো আমাদের আজকের চ্যাপ্টার যে কনস্টিটিউশন ডিজাইন, এটা মোটামুটি আমরা অ্যাজ এ হোল ডিসকাস করেছি এবং কোশ্চেন তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা ভালো থাকো, ঘরে থাকো এবং এখন যে পরিস্থিতি তোমরা ঘরে বসে তোমাদের মনোযোগ সহকারে তোমাদের পাঠ পরিকল্পনা অনুযায়ী তোমরা চালিয়ে যাও। সকলে ভালো থাকো, ধন্যবাদ।